নিখিলবঙ্গ মেধা উৎকর্ষ অভিযান গণিত ক্লাস 4 সেট 1। প্রথম প্রশ্ন কি বলছে? অর্ধেক কথাটিকে সংখ্যায় লিখলে হয়। অর্ধেক আমরা কি জানি? অর্ধেক অর্ধেক এই কথাটিকে যদি আমরা সংখ্যায় লিখি তাহলে সেটি কিভাবে লিখব? দেখো, অর্ধেক কথাটির অর্থ হচ্ছে এক এর অর্ধ। একের অর্ধ, ঠিক আছে। একের এই জিনিসটা বলছে অর্ধ এক, ঠিক আছে। তাহলে এই যে দু ভাগের মধ্যে এক ভাগকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। কিরকম করে আমরা শিখেছিলাম যে ধরো এটা একটা পাউরুটি, তো সেটাকে যদি আমি মাঝে মাঝে ভাগ করে দিলাম তাহলে এইটা এক ভাগ, এইটা এক ভাগ, তাহলে মোট কয় ভাগ হলো? মোট হচ্ছে দু ভাগ, ঠিক আছে। দু ভাগের মধ্যে এটা খেলো রমেশ, তাহলে এই যে রমেশ এটা খেয়ে নিল, তাহলে এটা কি বলবো আমরা? রমেশ কত ভাগ খেয়েছে? এক ভাগ খেয়েছে। কত ভাগের মধ্যে? মোট দুই ভাগের মধ্যে, ঠিক আছে। তাহলে অর্ধেক কথাটি কি হচ্ছে? একের দুই। চলো তারপরের প্রশ্ন কি বলছে দেখি। বিজোড় সংখ্যা, আগের বারে কিন্তু এটা খুব সমস্যা হয়েছিল। কি সমস্যা? না, এটা যে বিযুক্ত বা বিয়োগ চিহ্ন সেটা কিন্তু কেউ বুঝতে পারেনি, ঠিক আছে। মানে অনেকেই বুঝতে পারেনি, কেউ বলাটা ভুল হবে। তো আমরা কি জানি যে বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা সাথে যোগ হোক বা বিয়োগ হোক, যে কোনো বিজোড় সংখ্যার, যে কোনো বিজোড় সংখ্যার সেটি সবসময় কি দেবে আমাদেরকে? সেটি আমাদেরকে সবসময় জোড় সংখ্যা বা জোড়া সংখ্যা দেবে, ঠিক আছে। আমরা এগুলো নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করব ধীরে ধীরে। এই তো আজকে আমাদের সেট 1 শুরু হয়েছে। ধীরে ধীরে আমরা যখন আরও পরের সেটগুলো করব তখন আমরা এগুলো নিয়ে আরও অনেক বেশি আলোচনা করব, ঠিক আছে। কোন দুটি সমার্থক? কোন দুটি সমার্থক? কি হবে এটা? না, সমার্থক হচ্ছে যে দুটির অর্থ সমান, ঠিক আছে। তাহলে আমরা জানি যে গুণনীয়ক, গুণনীয়ক এবং গুণিতক, এই দুটি আমরা প্রত্যেক সময় ব্যবহার করে থাকি, ঠিক আছে। কিন্তু এই গুণনীয়কের সঙ্গে, গুণনীয়কের একটি ডাক নাম আছে বা ভালো নাম আছে, তোমরা যে কোনো কিছু বলতে পারে, সেটা হচ্ছে উৎপাদক, ঠিক আছে। গুণনীয়ক আর উৎপাদক কিন্তু একদম একই জিনিস, ঠিক আছে। গুণনীয়ক আর উৎপাদক কিন্তু আমাদের একদম একই জিনিস, ঠিক আছে। তাহলে আমরা কি পাচ্ছি? এই গুণনীয়ক আর উৎপাদক আমরা একই জিনিস পেয়ে গেছি। 4 নম্বর প্রশ্ন কি বলছে দেখি। 4 নম্বর প্রশ্ন বলছে কোনটি ঘনবস্তু নয় বলেছে। দেখো, ঘনবস্তু, ঘনবস্তু, ঘনবস্তু যেগুলি তুমি, যেগুলি তুমি স্পর্শ করতে পারবে, যেগুলি তুমি স্পর্শ করতে পারবে, ঠিক আছে। কি রকম? না, ঘনবস্তু হচ্ছে যেগুলি তুমি স্পর্শ করতে পারবে। ভাঙা ইট, হ্যাঁ ইটকে তো আমরা টাচ করতে পারি। ঘড়ি দেখতে পারি, উদ্ভিদকে দেখতে পারি। ঘৃণা, ঘৃণা কি দেখতে পারি? ঘৃণা, কারোর ওপর যদি ঘৃণা থাকে, এটা মূর্ধন্য হবে। কারোর ওপর যদি ঘৃণা থাকে, ঘৃণা কি আমরা দেখতে পারি? ঘৃণা আমরা শুধু অনুভব অনুভব করতে পারি। তাহলে ঘৃণা হচ্ছে আমাদের এখানে উত্তর, ঠিক আছে। 5 নম্বরের প্রশ্ন কি বলছে? কোন সংখ্যার গুণিতক, গুণিতক বলেছে, ঠিক আছে। এটা আমরা কি জানি যে গুণিতক যখনই বলা হবে আমাদের, আমাদের যখনই গুণিতক বলা হবে, দুটো জিনিস আমি বলে দিচ্ছি, একবার চটপট দেখে নাও। গুণিতক, গুণিতক যদি থাকে তাহলে সেটি কি হবে? আর গুণনীয়ক যদি বলে, গুণনীয়ক, গুণনীয়কের একটা নাম কি বললাম গো? গুণনীয়কের একটা নাম হচ্ছে উৎপাদক। তাহলে গুণিতক যদি বলে, ঠিক আছে, এই গুণিতক যদি বলে তাহলে এই গুণিতক হবে অসংখ্য, গুণিতক হবে অসংখ্য, ঠিক আছে। কিন্তু গুণনীয়ক যদি বলে তাহলে সেটি হবে নির্দিষ্ট। কেন হয় সেটি যদি আমি এখন বলি তাহলে ভিডিওটা একটু বেশি লেন্দি হয়ে যাবে। সেটা না হয় কোনো একটা ছোট সেট দেখবো যেটাতে কম বেশি কম অঙ্ক আছে, সেখানে আমি এটা এক্সপ্লেন করে দেবো, ঠিক আছে। গুণিতক হচ্ছে অসংখ্য আর গুণনীয়ক হচ্ছে নির্দিষ্ট। আচ্ছা, পরের প্রশ্ন কি বলছে দেখি। 0, 1, 2, 3 দিয়ে গঠিত 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার অন্তর কত? অনেকে কি করে 0, 1, 2, 3 এটা কিন্তু 4 অঙ্কের সংখ্যা লিখে দেয়। তাহলে বড় সংখ্যাটা কি হচ্ছে? 3, 2, 1, 0 বিযুক্ত, এটা হচ্ছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এই সংখ্যাগুলোর মধ্যে দিয়ে গঠন করা। আর ছোট সংখ্যাটা কি হচ্ছে? অনেকেই কি করে 0, 1, 2, 3 লেখে না, আমাদের লিখতে হবে 1, 0, 2, 3। দেখবে তোমাদের বই লেখা আছে
যে 0 1 2 3 আর শুধু 1 2 3 কিন্তু সেম ভ্যালু, তাই এটাকে আমরা 3 অঙ্কের সংখ্যা ধরবো। ঠিক আছে, তাহলে এটা করলে আমরা কত উত্তর পাচ্ছি এখানে? এটা করলে আমরা এখানে উত্তর পাচ্ছি 3, অর্থাৎ হচ্ছে 7 2 8 1 2, 2187 হচ্ছে আমাদের উত্তর। তারপরের প্রশ্ন কি বলছে দেখি। তারপরের প্রশ্ন আছে দেশলাই বাক্সের আকারকে কি বলে? ঠিক আছে, এটার আমি লিখছি না। দেশলাই বাক্সের আকারকে বলে আয়তঘন। ঠিক আছে, দেশলাই বাক্সের আকারকে বলে আয়তঘন। আচ্ছা, লিখেই দিই। দেশলাই বাক্স, দেশলাই বাক্স আয়তঘন। ঠিক আছে, দেশলাই বাক্স হচ্ছে আয়তঘন। 8 নম্বরে কি বলছে? 8 নম্বরে বলছে যেসব সংখ্যা 9 দ্বারা বিভাজ্য তারা আর কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? যেসব সংখ্যা কত দিয়ে বিভাজ্য বলছে? যেসব সংখ্যা বলছে 8 দিয়ে বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য। 8 নম্বরে বলছে যেসব সংখ্যা 9 দিয়ে বিভাজ্য হবে, তাহলে সেই সব সংখ্যাগুলি কি দিয়ে বিভাজ্য হবে? সেগুলি 9 এর যে গুণনীয়ক সেগুলি দিয়ে বিভাজ্য হবে। তাহলে 9 এর গুণনীয়ক কি কি আছে? 1 3। ঠিক আছে, এই দুটি কেবলমাত্র 9 এর গুণনীয়ক হচ্ছে, তাছাড়াও 9 আছে, তো 9 তো অলরেডি বলা আছে, তাই আমরা 9টাকে ধরছি না। তাহলে এখানে এই অপশনগুলোর মধ্যে কি আছে? 1 3 আর 9 এর মধ্যে 3 আছে, তাহলে 3টি হচ্ছে আমাদের উত্তর। 9 নম্বরে কি বলছে? 9 নম্বরে বলছে 1 2 4 7 11 এর পরবর্তী সংখ্যা কি হবে? তোমাদের কি বলেছিলাম এরকম ফাইন্ড করতে কিভাবে হবে না, সেগুলোর জন্য আমরা একটা সুন্দর ছকের মতো করে নিই। তারপর কি করি, এবার দেখি কার সাথে কি মিল আছে, কার সাথে কি অমিল আছে। ঠিক আছে, তো মিল আর অমিলটা একটু আমরা চটপট খুঁজে নিই। 1 1 এর পর আছে 2 2 এর পর আছে 4 4 এর পর 7 7 এর পর 11 11 এর পর এখানে কত হবে? তো 1 এর পর 2 কত হচ্ছে? 1 2 এর পর 4 কত হচ্ছে? 2 4 আর 7 কত ডিফারেন্স? 3 7 আর 4 কত ডিফারেন্স? 4, তাহলে এখানে কত ডিফারেন্স হবে? 5, তাহলে 11 এর 5 হচ্ছে 16 16 হচ্ছে আমাদের এখানে উত্তর। ঠিক আছে, এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের একদম বইয়ের শেষ দিকে আছে। ঠিক আছে, ভালো করে বইটা তোমরা যদি দেখো, অনেকে কিন্তু এখনো সিলেবাস শেষ হয়নি, তাই হয়তো নাও জানতে পারো, কোনো ব্যাপার না। একসাথে আমরা অঙ্ক করতে করতে সব শিখে নেবো। ঠিক আছে, আচ্ছা, তারপর অঙ্ক কি বলছে দেখি। 10 নম্বরে 10 থেকে 14 সংখ্যাগুলির গড় কত? 10 থেকে 14, 10 11 12 13 14। তোমাদের কিভাবে সহজ নিয়ম বলেছিলাম? মাঝে যে সংখ্যাটি থাকবে সেটি হবে গড়, যদি বিজোড় পরিমাণে থাকে, অর্থাৎ যদি 5টা সংখ্যা থাকে, এই যে 1 2 3 4 5, তাহলে মাঝে কোনটা আছে? এই 12, তো সেই সংখ্যাটাই হবে প্রত্যেকটি সংখ্যার মানে সরি এই সংখ্যাগুলির গড়। ঠিক আছে, যদি 4টে থাকতো তাহলে কি করতাম আমরা? যদি থাকতো 10 12 14 16, যদি এইরকম থাকতো তাহলে কি করতাম? মাঝে এই দুটো সংখ্যা আছে, তাহলে এই দুটো সংখ্যার যোগ করে, এই দুটো সংখ্যাকে যোগ করে 2 দিয়ে আমরা ভাগ করে দিতাম। ঠিক আছে, 2 হয়ে গেছে, সরি, 2 দিয়ে ভাগ করে দিতাম, তাহলে আমাদের সেটা উত্তর বেরিয়ে যেত। ঠিক আছে, আচ্ছা, এই নিয়মটা আমরা পরে তো করবোই, তখন আমরা আবার এটা নিয়ে আলোচনা করব। 11 নম্বরে বলছে, 11 নম্বর 0.3কে 5 সামান্য ভগ্নাংশে পরিণত করলে হয়। আচ্ছা, এটি কি নতুন ধরনের প্রশ্ন? 0.3কে 5 সামান্যে 5 ভগ্নাংশে, সামান্য 5 ভগ্নাংশে, না প্রিন্টিং মিস্টেক। যাই হোক, এখানে আমি যেটুকু বুঝতে পারছি সেই আমার বোঝার অনুপাতে এখানে 5টা হবে না। ঠিক আছে, 5টা এখানে ভুলবশত হয়েছে। যাই হোক, আমি যেটুকু বুঝতে পেরেছি সেই অনুপাতে আমি অঙ্কটা করছি। 0.3 এর সামান্য ভগ্নাংশ যদি করা হয় তাহলে হবে 3, ওপরে যেটি আছে সেটা আমরা লিখবো, মাঝে একটা দাগ দেবো, তার নিচে একটা লিখতে হবে। কি লিখবো আমরা? না, দশমিকের জন্য আমরা লিখবো 1। ঠিক আছে, সবসময় মনে রাখবে দশমিকের জন্য আমরা লিখবো 1। আর এখানে আমরা তটায় শূন্য বসাবো এখানে যতগুলো সংখ্যা থাকবে। এখানে যদি 35 থাকতো তাহলে 3 5 দুটো শূন্য বসাতাম, তো এখানে যেহেতু 3 আছে সেহেতু আমরা একটাই শূন্য বসাবো। ঠিক আছে, চলো চটপট করে নি 12 অঙ্কটা। 5টি সংখ্যার গড় কত হলে ওদের সমষ্টি 45 হবে? 5টি সংখ্যার গড় কত হলে ওদের সমষ্টি হবে 45? তাহলে এটা আমরা কিভাবে করব? এটার একটা সূত্র আছে। কি সূত্র? এটার একটা সূত্রটা হচ্ছে যে সমষ্টি সমষ্টি সমান, ঠিক আছে, সংখ্যার গড়
সংখ্যার গড় গুণিত সংখ্যার পরিমাণ, অর্থাৎ কতগুলি সংখ্যা আছে। তাহলে সমষ্টি কত বলেছে এখানে? সমষ্টি বলেছে 45। ঠিক আছে, সমষ্টি বলেছে এখানে 45। আর কত আছে? সংখ্যার গড় কত হচ্ছে এটা আমরা জানি না, কিন্তু কয়টা সংখ্যা বলেছে? আমাদের বলেছে 5টা সংখ্যা। তাহলে 5 9 45, তাহলে আমরা গড় কত পেলাম? আমাদের উত্তর হচ্ছে 9। ঠিক আছে, পরের অঙ্ক কি বলছে দেখো, 13 নম্বরের অঙ্ক। 13 নম্বরে বলছে ভগ্নাংশের হর সমান রেখে লব কমালে ভগ্নাংশের মান। ঠিক আছে, আমি সরাসরি উত্তর বলে দিলে তোমরা এটা বুঝতে পারবে না, তাহলে আমরা কি করব, চটপট আমরা অঙ্কটা করব। যে কোনো একটা ভগ্নাংশ বলো, ধরো 2/5, আমরা সচরাচর 2/5 3/7 এগুলো নিয়ে থাকি। ভগ্নাংশের হর সমান রেখে লব কমালে, লবকে আরো কম করছি আমরা, তাহলে হর সমান রাখছি, লবকে আমরা 1 করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, 2/5 বড় না 1/5 বড়? কিভাবে নির্ণয় করব? মুখে মুখেও হয়, কিন্তু আমরা এটা ভাগ করে দেখিনি। তাহলে কত হচ্ছে এটা? 5। এটা খুব স্বাভাবিক ব্যাপার যে 5 ভাগের মধ্যে 2 ভাগ বেশি না 5 ভাগের মধ্যে 1 ভাগ বেশি। ঠিক আছে, তো সবাই বুঝতে পারছো 2 ভাগ বেশি, কিন্তু সেটা আমি তোমাদের একটু বুঝিয়ে দিই বিষয়টা আরো ভালোভাবে। কিরকম না, 5 দশমিক যাবে 0, তাহলে 5 4 20। ঠিক আছে, এদিকে 10, তাহলে 5 2 10, তাহলে একটা পেলাম 0.4, একটা পেলাম 0.2, মানে 0.4 একটা 0.2। তাহলে 4 বড় না 2 বড় গো? 4 বড়। তাহলে 4 কার দিকে আছে? এই 5/2 যেটা, ঠিক আছে, 2/5 যেটা সে তার দিকে, তাহলে এটা হচ্ছে বড়। তাহলে কি হয় যে ভগ্নাংশর হর সমান রেখে লব কমালে তার মান সর্বদা কমে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে কমে। 14 নম্বর কি বলছে? 14 নম্বরে বলেছে এসি বিডি, এসি বিডি সিই ডিএফ, তারপরে কি হবে? এটাও আমাদের সেই একটা কি আছে গো, এটা আমাদের আছে একটা সিরিজ। তাহলে এসি মাঝখানে কি নেই? বি নেই। বিডি মাঝখানে কি নেই? সি নেই। সিই মাঝখানে কি নেই? ডি নেই। ডিএফ মাঝখানে কি নেই? ই নেই। তাহলে এখানে মাঝখানে এ বি সি ডি ই এফ, মাঝখানে এখানে এফ থাকবে না। ঠিক আছে, তাহলে এফ এর পরে কি আছে আর এফ এর আগে কি আছে সেটা আমাদের লিখতে হবে। তাহলে ই ডি এ বি সি ডি ই এফ জি, তাহলে অ্যান্সার হবে ইজি। কোথায় আছে ইজি? এই তো ইজি। আমরা খুব সহজে এগুলো করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, পরের প্রশ্ন কি বলছে দেখি। 15 নম্বরের প্রশ্ন। 15 নম্বরে বলছে একটি ঝুড়িতে 20টি আপেল আছে, বা এর মধ্যে 1/4 অংশ পৌঁছে গেছে, কয়টি আপেল ভালো আছে? অনেকে কি করে, একটুক্ষণ পর বুঝতে পারবে অনেকে কি করে। টোটাল আপেল আছে 20টি, তার মধ্যে 1/4 অংশ পৌঁছে গেছে, তাহলে কি পাচ্ছে? 5। তাহলে আমরা কটা পাচ্ছি? যে 5টি আপেল পৌঁছে গেছে। অনেকে কি করে, এই 5 দেখে কিন্তু 5-এ টিক করে দেয়। ঠিক আছে, এই 5টা কিন্তু পৌঁছে গেছে, তাহলে বলেছে কটা আপেল ভালো আছে। তাহলে মোট কটা ছিল? 20টা। আছে কটা? খারাপ হচ্ছে কটা? 5টা। তাহলে কটা ভালো আছে? 15টি আপেল ভালো আছে। ঠিক আছে, 15টি আপেল আমাদের এখানে, আমাদের নয় মানে যাই হোক যেখানেই ছিল সেখানে ভালো আছে। চলো, 16 নম্বরের অঙ্ক কি বলছে? 16 নম্বরের অঙ্ক বলছে কোনটি সঠিক? 11/18 বড় হচ্ছে 13/18 থেকে। না, কিভাবে হচ্ছে এটা? এটা তো বড় হতে পারে না। খানিকক্ষণ আগেই আমরা করেছি যে 11/18, এখানে হর তো একই থাকছে। ধরো এখানে হর তো একই থাকছে, তাহলে হর বড়, যদি হর যদি সমান থাকে, এই হর সমান রেখে এই লব যদি বাড়ে তাহলে মান বাড়বে, লব যদি কমে তাহলে মান কমবে, কিন্তু এখানে উল্টো করা আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ভুল। ঠিক আছে, 11 তো অবশ্যই ছোট 13 থেকে। পরটা কি আছে? 7/13 বড় হচ্ছে 7/8 থেকে। হ্যাঁ, এটাও একটা অন্য কনসেপ্ট আছে যে লব সমান রেখে হর যদি বড় করা হয় তাহলে সেটি কি হবে গো? তাহলে সেটি লব সমান রেখে হর যদি বড় করা হয় তাহলে তার ভ্যালু কমবে। ঠিক আছে, কিন্তু তাহলে এখানে একদম সঠিক দেওয়া আছে। ঠিক আছে, চলো এটাও একবার প্রুভ করে দেখিয়ে দিই, তোমাদের মনে একটু কনফিউশন হতে পারে। তাহলে কি হবে এটা? 7/13, তাহলে 13 দিয়ে ভাগ করবো আমরা 7কে, 0.0, 13 5
65। কি বাকি আছে আমাদের এসব দেখার প্রয়োজন নেই। এটা কত আছে, 8 দিয়ে ভাগ করব 7কে, ঠিক আছে, 0.0, 8 8 64। তাহলে কত হচ্ছে, এটা 0.8, এটা 0.5, তাহলে 8 বেশি না 5 বেশি? অবশ্যই 8 বেশি। তাহলে 8 কার হচ্ছে, 8 হচ্ছে 7/8 এর ভ্যালু। ঠিক আছে, তাহলে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। চলো তারপরে হচ্ছে 17 নাম্বার। 17 নম্বরের অঙ্ক কি বলছে, 0.1কে বলা হয়, কি বলা হয় 0.1কে, 1 দশমাংশ, 1.01, 1 না, দেখো কি হবে এটা, 0.1 সমান আমরা বলি 1.0, এটা তো বলি না, এটা হবে 1 দশমাংশ। ঠিক আছে, এটা হবে 1 দশমাংশ, 1 শতাংশ তো হবে না, 1 শতাংশ মানে হচ্ছে 1/100। ঠিক আছে, এটার ভ্যালু কত হচ্ছে, 1 আর দুটো শূন্যর জন্য 0.0। ঠিক আছে, এটা হচ্ছে এটার ভ্যালু। তাহলে এটা কত হবে আমাদের, 1/10, তাকেই আমরা বলে থাকি 1 দশমাংশ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 1 দশমাংশ। 18 নম্বর কি হচ্ছে দেখি। 18 নম্বর অঙ্ক হচ্ছে, এখানে কটি চতুর্ভুজ আছে। দেখো এটা একটা আমরা কিভাবে করেছিলাম আগের বারে, তোমাদের এটা খুব সুন্দরভাবে বুঝিয়েছিলাম। দেখো এই ফিগারটা আমরা এখানে আঁকার চেষ্টা করছি, তার চেয়েও ভালো হবে যদি আমি তোমাদের এই বই থেকে এই বিষয়টা বুঝিয়ে দিই। ঠিক আছে, তাও একবার ছোট্ট মতো করে আঁকার চেষ্টা করছি। দেখো এখানে চতুর্ভুজ কতগুলো আছে। প্রথমে আমরা দেখব এখানে আমরা সত্যি সত্যি কতগুলো চতুর্ভুজ পাচ্ছি, একদম রাফ ফিগারে, 1টা 2টো 3টে 4টে। তাহলে এটা একটা চতুর্ভুজ পেয়েছি। আবার 1টা 2টো 3টে, কোথায় গেল, এই তো 1টা 2টো 3টে 4টে, এটা একটা চতুর্ভুজ পেয়েছি। ঠিক আছে, আর আর এই মধ্যিখানে একটা, দেখো এখানে বোঝালে ভালো করে বুঝতে পারবে। দেখো 1 2 3 4, এটা একটা, 1 2 3 4, এটা একটা, আর 1 2 3 4, এটা একটা। তাহলে কটা হচ্ছে, মোট আমাদের 3টি চতুর্ভুজ হচ্ছে এখানে, 1টা 2টো আর এই মধ্যখানের একটা 3টে। ঠিক আছে, দেখো 1 2 3 4, এটা একটা পেয়েছি। ঠিক একই রকম ভাবে 1 2 3 4, এটা একটা পেয়েছি। আর 1 2 3 4, এটা একটা পেয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে 3টি। আচ্ছা, তারপর কি বলছে, তারপরের অঙ্ক বলছে 19 নাম্বার, 0.35 এর সঙ্গে কত যোগ করলে ফলাফল 1 হবে। এটার সাথে কত যোগ করলে ফলাফল 1 হবে। 1কে আমরা কি জানি, 1কে আমরা লিখতে পারি 1.00। আচ্ছা, তাহলে 1.00 সাথে আমরা কত বিয়োগ করব, 0.35। সোজা কথায় 35-এর সাথে 100 বিয়োগ করে দাও, সবচেয়ে 100 সাথে 35 বিয়োগ করে দাও, কত হচ্ছে গো, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 3 আর 1 4, মানে হচ্ছে 6, আর 1 1 হচ্ছে 0, তাহলে 0.65 হচ্ছে আমাদের এখানে উত্তর। ঠিক আছে, 20 নম্বরের অঙ্ক। 20 নম্বরের অঙ্ক কি বলছে দেখি। 20 নম্বরের অঙ্ক বলছে, 3টি ক্রমিক পূর্ণ সংখ্যার সমষ্টি 87 হলে এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে। বা খুব সুন্দর অঙ্ক, খুব সুন্দর অঙ্ক। তিনটি তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার সমষ্টি 87, তাহলে 3টি পরপর যে সংখ্যা আছে সেই সংখ্যাগুলি হচ্ছে 87। তো আমরা কিভাবে খুঁজবো যে সংখ্যাগুলি কত। তাহলে পরপর 3টি সংখ্যা না খুঁজে আমরা 87কে ভাগ করব 3 দিয়ে। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে, 29 হবে। 3 2 হচ্ছে 6, 2 7, 3 9 27, 3 9 27। ঠিক আছে, এটা তো মিলে যাচ্ছে, তাহলে কত পাচ্ছি আমরা, 29। এবারে 29, খুব ভালো করে জিনিসটা বোঝো, যুক্ত 29 যুক্ত 29, এটা সমান কত পাচ্ছি আমরা, এটা সমান আমরা পাচ্ছি 87। ঠিক আছে, এবার আমাদের কি প্রয়োজন, 3টি ক্রমিক সংখ্যা বলেছে। ক্রমিক সংখ্যা মানে কি, সংখ্যাগুলির পর পর, অর্থাৎ কোন একটি সংখ্যা যদি যেমন 1 2 3, যেমন 1 2 3 এগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা, 8 9 10 এগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা।
তো সেই রকম এই ক্রমিক সংখ্যার আমাদের চাই যেটির যোগফল হবে 87। তাহলে 29 থেকে আমরা 1 বিয়োগ করে দাও। 29 থেকে আমরা 1 বিয়োগ করে দিই, কত হচ্ছে? 28। মাঝেরটা 29ই রাখি, আবার এই 29 সাথে 1 যোগ করে দাও, তাহলে কত হচ্ছে? 30। তাহলে এখানেও 1 কমিয়েছি, এখানে 1 বাড়িয়েছি, কারোর কি কোনো সমস্যা হয়েছে? হয়নি। তাহলে কি হচ্ছে? সমান হচ্ছে 87। তাহলে কি বলেছিল? এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি, ক্ষুদ্রতম সংখ্যা কত হচ্ছে? ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 28। তাহলে আমাদের ইতিমধ্যে সেট 1 কমপ্লিট হয়ে গেল, এবার হবে আমাদের সেট 2। ঠিক আছে।